আড়াইয়েল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার প্রেজেন্টস দেশ সাম্প্রতিক দেশ টিভির প্রতিদিনের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকের যে দেশ সাম্প্রতিকের আয়োজনটা একটু বিশেষ আমাদের সবার জন্য। আজকে আমরা কথা বলতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, এবং আমরা কথা বলতে চাই যে এই অল্প সময়ে যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে তারেক রহমানের নেতৃত্বে, তারা ক্রীড়াঙ্গনে যে একটা বিপ্লবের সূচনা করেছে, সেই বিপ্লবটা নিয়ে কথা বলতে চাই। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব রফিকুল ইসলাম বাবু। আমাদের সাথে আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। আমাদের সাথে আছেন জনাব জাহিদ পারভেজ, তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা, সাবেক মিডফিল্ডার ছিলেন। তার থেকে বড় পরিচয়, তিনি এখন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব। আমরা এই তিনজন অতিথি নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। আজকে আমরা কথা বলতে চাই, আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে নতুন করি স্পোর্টস, সরকারের ক্রীড়া বিপ্লব ও সম্ভাবনা। আমরা এই ক্রীড়া বিপ্লব নিয়ে কথা বলতে চাই, আমরা সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই। তার জন্যই আমাদের অতিথিরা এসেছেন এই ক্রীড়া বিপ্লব নিয়ে কথা বলার জন্য। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমি শুরুতেই আলোচনায় যেতে চাই জাহিদ পারভেজের কাছে, কারণ জাহিদ পারভেজ তিনি যেদিন নতুন করে স্পোর্টসের উদ্বোধন হয়েছে তিনি সিলেটে ছিলেন, তিনি পুরো আয়োজনটাই দেখেছেন। জাহিদ পারভেজ, আপনি সাবেক ফুটবলার ছিলেন, জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন, মিডফিল্ডার হিসেবে এখন নতুন দায়িত্বে আছেন, এবং এই নতুন করে স্পোর্টসের যে সমন্বয়, সেই সমন্বয়েরও দায়িত্ব কিছুটা হলেও পালন করতে হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছিলেন, এবং পুরো আয়োজনটা যেমনটা ছিল বৈরী আবহাওয়ার মধ্যে, যদি আয়োজনটা মানে উদ্বোধনটার ব্যাপারে কিছু বলতেন। ওয়েল, অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের ইশতেহারের মধ্যে ছিল ক্রীড়াকে যে একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের একটা ভূমিকা রাখা স্পোর্টস, এটার অন্যতম একটা ইভেন্ট হচ্ছে নতুন করি। 9টা পরিকল্পনার একটা নতুন করি, আর এটা এসেছে অ্যাকচুয়ালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি চালু করেছিলেন এই নতুন করি সাংস্কৃতিক অঙ্গনে। ওটার আদলে অ্যাকচুয়ালি এই নতুন করে স্পোর্টস চালু হয়েছে। আপনি একটু শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি গল্পটি বলেছেন ছোট করে, যে উনি যখন আরও 4.5 বছর আগে বর্তমান মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক যখন লন্ডনে গিয়েছিলেন, তখন ওনার সাথে স্পোর্টস আলোচনায় এই নতুন করে বিষয়টা উঠে আসে, এবং তৃণমূল থেকে প্রতিভা বিকাশের লক্ষ্যে বেসিক্যালি এই ট্যালেন্ট হান্ট, এটা অ্যাকচুয়াল প্রোগ্রামটা হচ্ছে ট্যালেন্ট হান্ট, যেটা বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে ট্যালেন্টগুলো উঠে নিয়ে আসার একটা প্রক্রিয়া। সো এটার মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা মনে করি প্রতিটা অঞ্চলে স্পোর্টস ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর সিলেটে ঝাঁকজমকপূর্ণভাবেই এটা অনুষ্ঠিত হয়, কিন্তু একটু বৃষ্টি ছিল, বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব ইজিলি হ্যান্ডেল করেছেন, এবং সবার সাথে যারা স্টেডিয়ামের গ্যালারিতে ছিল সবাই কিন্তু ছাত্রছাত্রী, বেসিক্যালি স্টুডেন্ট থাকাতে উনিও সবার সাথে, তাদের সাথে কিন্তু তিনি লিখিত বক্তব্য পাঠ করেন, একদম কানেক্টেড ছিল, একদম কথাবার্তার মাধ্যমে যে কনভারসেশন আপনি যেভাবে করছেন ঠিক একইভাবে ওনাদের সাথে কথা বলে, এবং তারাই ছিল চিফ গেস্ট। উনি বলেছেন যে আজ ওই দিন নতুন করে প্রোগ্রামে চিফ গেস্ট ছিলেন কিন্তু যে কিশোরীরা এবং ছাত্রছাত্রীরা। সো এটা একটা দারুণ একটা উপভোগ্য অনুষ্ঠান ছিল, এবং আশা করছি এটার মাধ্যমে বাংলাদেশের যারা ন্যাচারাল ট্যালেন্ট আছে ওরা উঠে আসবে তৃণমূল থেকে। অবশ্যই আমি একটু যেতে চাচ্ছি জনাব রফিকুল ইসলাম বাবুর কাছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক। আপনি জানেন যে এখানে 8টি ইভেন্ট রয়েছে, এবং সেখানে কিন্তু ক্রিকেটও রয়েছে, এবং এটা T10 ফরম্যাটে হবে। এই যে এত বড় আয়োজন, সেখানে ক্রিকেটও আছে, কতটুকু আশা জাগায়? এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, ওনারা যেভাবে স্পোর্টসের সাথে এতটা কানেক্টেড, এবং গতকালকে আমরা দেখলাম বৈরী আবহাওয়ার মধ্যে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও মানে ছুটে চলেছেন মাঠ থেকে মাঠে, এই জিনিসটা কতটুকু অনুপ্রেরণা দেয় আপনারা যারা ক্রীড়া সংগঠক তাদেরকে? ধন্যবাদ। আমার একটু পিছনে তাকাতে হবে এই কথাগুলি বলার আগে। আপনারা জানেন আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে ক্রিকেটটা খুব মানে হাঁটি হাঁটি পা চলছিল, কিন্তু 1975 সালের পরে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার মহান ঘোষক উনি যখন দেশের দায়িত্ব নেন 1976 সালে, তখন কিন্তু আমাদের দেশে তখন যারা ক্রিকেট খেলতো, যারা এখন বেঁচে আছে, তাদের মুখের থেকে শোনা এগুলি কথা।
তো ওনারা তখন এই ক্রিকেট নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, এবং এই কথাগুলি আমি মিডিয়াতে প্রায়ই বলি। এই কারণে বলি যে আমাদের নতুন প্রজন্ম যারা ছোট বাচ্চারা আছে, যারা ক্রিকেট ভালোবাসে, খেলতে পছন্দ করে, তাদের জানা উচিত যে বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে এসছে। তো ওনার কাছে তখন ওই জাতীয় মানে সিনিয়র ক্রিকেটাররা সবাই মিলে ওনার কাছে ধারণা দিল যে আমাদের এই ক্রিকেটটা কি আন্তর্জাতিক অঙ্গনে এটা পরিচিতি লাভ করবে কি না, বা আমরা এখানে কি শেষ হয়ে যাব। তখন উনি বলেছিলেন যে না, ক্রিকেট খেলা থাকবে এবং বাংলাদেশের দামাল ছেলেরা ক্রিকেট খেলবে। ওটার ফলো আপ স্বরূপই কিন্তু 1977 সালের খুব সুন্দর 7ই জানুয়ারি এমসিসিকে আমন্ত্রণ জানানো হয়, মেরিলেবোন ক্রিকেট ক্লাব। এবং তারা কিন্তু বাংলাদেশে এসে 3 দিনের একটি বেসরকারি একটি ম্যাচ খেলে ঢাকা স্টেডিয়ামে। তখন কিন্তু এই ঢাকা স্টেডিয়ামে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু উপস্থিত ছিলেন স্বয়ং, এবং তখন থেকেই কিন্তু বাংলাদেশে যে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটটা পরিচিতি লাভ করে, যে বাংলাদেশের ছেলেরাও ক্রিকেট খেলে, ওটা একটি কথা। এবং শুধু ক্রিকেট নয়, ওই সময়টায় কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টগুলি স্পোর্টসের সবগুলি কিন্তু ওনার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে পরিচিতি লাভ করে, এবং ওটার ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য স্পোর্টস অত্যন্ত ভালোবাসতেন। তারপর আরাফাত রহমান কোকো, এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো খেলাধুলাকে আমি অনেক আগে থেকেই জানি অত্যন্ত পছন্দ করেন এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত আছেন। এই যে ওনাদের এবং আধুনিক ক্রিকেটের রূপকার জনাব আরাফাত রহমান কোকো যেভাবে ক্রিকেটকে একটি বিশ্বের দরবারে একটি নতুন আঙ্গিকে পরিচিতি লাভ করিয়ে দিয়েছেন, সেটার ধারাবাহিকতা কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়েছে। এবং যেহেতু একটি মানে পরিবারের একটি দায়িত্ব, একই মানে শহীদ জিয়াউর রহমান ওনার ব্লাডেরই মানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান, বড় সন্তান, উনি খেলাকে এত ভালোবাসে, যেটার ফলোআপ স্বরূপ দেখেন এই যে নতুন কুড়ি শুরু করেছে। এটা শুরু করার শুধু কি একটি উদ্দেশ্য না, আমাদের এখানে অনেকগুলি জিনিস কাজ করে, যে আমাদের ছেলেরা ছোট থেকে এই খেলাকে পেশায় মানে একটা দায়িত্ব হিসাবে নেবে, এবং প্রত্যেকটা স্কুলে পাশ ফেলের ব্যাপার আছে। এবং এখানে দেখেন উনি যেটা ইয়া করেছেন যে প্রত্যেকটা উপজেলায় একজন ক্রীড়া শিক্ষা অফিসার নিয়োগ করবেন, স্কুলগুলিতে এক্সপার্ট কিছু শিক্ষক থাকবেন যারা বিভিন্ন ইভেন্টে অনেক অভিজ্ঞ তারা থাকবেন, এবং তারপরে আপনার এখানে পাশ ফেলের ব্যাপার আছে কিন্তু এখানে অনেক, এবং স্পোর্টস প্রত্যেকটা উপজেলায় যে স্পোর্টস ক্রীড়া শিক্ষা অফিসার থাকবে, তারা কিন্তু এই খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আরো অনেক চেষ্টা করবেন। এবং খেলাধুলা শুধু এগিয়ে নেওয়ার জন্য না, এই যে ছোট থেকে শুরু করছে, এটা কি এখানেই থেমে থাকবে না, এটা শুরু হলো। এবং একটা সময় দেখবেন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু দেখবেন অনেক ট্যালেন্ট বেরোবে কিন্তু বাংলাদেশে, এবং বিশ্বে কিন্তু বাংলাদেশ স্পোর্টসে কিন্তু একটা আধিপত্য বিস্তার করার জন্য এই যে ছোট থেকে তারা কাজ করবে, সেটা কিন্তু দেখবেন এক সময় দেখবেন যে বাংলাদেশ স্পোর্টসে কিভাবে স্বাবলম্বী। আমি আরেকটি জিনিস অ্যাড করি, সেটা হলো, আমাকে একটু সময় দিন। অবশ্যই আরেকটি জিনিস অ্যাড করি, যে বাংলাদেশের ছেলেরা এই খেলাধুলা না করার ফলে তারা কিন্তু একটা সময় বিভিন্ন মানে এই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু পড়ালেখার পাশাপাশি তারা ওই সময়টা পাচ্ছে না, যে খেলাধুলার সুযোগ নেই। আজকে এখন দেখেন, দেশকে যদি আমরা সত্যি সত্যি ভালোবাসি, দেশকে যদি আরো এগিয়ে নিতে চাই, তাহলে তো আমাদের এই পড়ালেখার পাশাপাশি তাদের খেলাধুলাটাও যদি একটা পেশা হিসেবে নিতে পারে, এবং একসময় দেখবেন তারা পেশা হিসেবে নেবে এবং দেশকে কার্যকর একটি রাষ্ট্রে পরিণত করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে। এবং শুধু এটা নয়, তারা সুস্থ থাকবে এই খেলাধুলার মাধ্যমে, এবং জাতিকে একটি মানে সুস্থ সবল একটি মানে বলিষ্ঠ জাতি হিসাবে তারা মানে বিশ্বের দরবারে উপস্থিত করবে আমাদের দেশকে। অবশ্যই আমরা একটু ইমরোজ আহমেদের কাছে যাব। ইমরোজ আহমেদ, আপনি অনেক মানে এর আগের রেজিমগুলো দেখেছেন, সেখানে স্পোর্টস নিয়ে কাজগুলো দেখেছেন, কিন্তু এইবারে মাননীয় প্রধানমন্ত্রী, এটা অবশ্যই অস্বীকার করার উপায় নেই, এতটা কানেক্টেড কিংবা এতটা রুট লেভেলে তিনি কাজ করছেন, এগুলো নিয়ে কথা বলছেন, এমনটা কি এর আগে কখনো দেখা হয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমেই বলবো যে এক সময় হয় না যে জোড়া মিলে যায়, আমার কাছে মনে হচ্ছে তেমনটাই হয়েছে। কারণ আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উনি খেলোয়াড় ছিলেন, ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। অটোমেটিক্যালি দিস কম্বিনেশন ইজ ভেরি এনকারেজিং কম্বিনেশন ফর আস। এবং ওইখান থেকেই দেখেন এই যে এখন খেলাধুলাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বাচ্চাদেরকে নিয়ে খেলা। আমি যদি আমার সময়ের কথা ফিরে যাই, আমরা 76-77 থেকে খেলেছি,
তখন কিন্তু এই কি বলবো আমি, আমাদের শিক্ষার যে আমাদের যে বোর্ডগুলো আছে তারা কিন্তু সবাই পার্টিসিপেট করতো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, আন্তঃ স্কুল আন্তঃ জেলা সব খেলা হতো। এবং ওই সময় কিন্তু এখন যে খেলাধুলার যত রকমের ফ্যাসিলিটিস ছিল তখন কিন্তু ছিল না। তখন কিন্তু আমাদের অনেক ত্রাণ আসতো, ত্রাণের সাথে খেলার ইকুইপমেন্ট আসতো, ক্রিকেটের খেলা আমরা যখন শুরু করেছি ওইভাবে। এখন আমি আবার নতুন করে দেখছি যে আমরা এই যে স্কুল এবং শিশুদেরকে নিয়ে খেলাটা শুরু করে, এটার কিন্তু সাংঘাতিক একটা উদ্যোগ কিন্তু। এবং এইটাকে শুধু স্বাগতই জানাবো না, আমি বলবো যে এটাকে যদি আমরা চলমান রাখতে পারি, অ্যাজ হি ওয়াজ সেইং, যে এটা কিন্তু সাংঘাতিকভাবে আমাদের একটা অনুপ্রেরণার কারণ হবে। কারণ কিছুদিন হয়েছিল আমরা শুধু বিকেএসপি নির্ভর খেলাধুলা করছিলাম এবং কিছু ক্লাব যারা উদারভাবে ক্লাবগুলো চালায় তারা কিছু প্লেয়ারকে সুযোগ দিচ্ছিল। কিন্তু এখন যেটা হবে, উইল হ্যাভ মোর ইন্টারেস্টেড প্লেয়ার্স কামিং আপ, তারা ইন্টারেস্ট নিবে। এখন তো 8টা আছে। আমার সুযোগ হয়েছিল মাননীয় মন্ত্রীর সাথে কথা বলার, উনি বলছিলেন যে উনি ধীরে ধীরে আরো বাড়াবেন। তো যখনই বাড়াবেন তখনই হচ্ছে যে খেলাধুলাটা আমাদের একটা উইল বিকাম পার্ট অফ আওয়ার সোসাইটি, পার্ট অফ আওয়ার লাইফ। এইটা কিন্তু একটা মানে অনেক একটা কি বলবো অনুপ্রেরণার জায়গা এবং আশার জায়গা। তো একটা জিনিস শুধু আমি এখানে বলবো, যেরকম ওনারা এসে মন্ত্রী এসে আমাদের এবার যেরকম খেলোয়াড়দেরকে কার্ড দিয়েছেন ক্রিয়া বান্ধব, আমার সাথে ওনার কথা হচ্ছিল, আর অনেকগুলো পয়েন্ট ওনাকে দিয়েছেন। হি ওয়াজ ভেরি পজিটিভ, টেকিং নোট অ্যান্ড টেকিং ইমিডিয়েট অ্যাকশন। এইটা কিন্তু খুব যে আগে দেখেছি আমার সংশ্লিষ্টতাতে আমার মনে হয় নাই। এবং আপনারা কয়েকদিন আগে দেখেছেন এই যে আমাদের শুটার একজন আছেন, তার বিরুদ্ধে একটা শুটিং ফেডারেশন তাকে কি বলবো আমরা, আপনি কলির কথা বলছেন, কলির কথা তাকে করেছে। জাস্ট আমাদের সাথে কথা বলে যখন উনি ঘটনাটা জানলেন, উনি ইমিডিয়েটলি ফোন করে বলেছে এটাকে পরের দিন সকালে হচ্ছে উনি আমাদেরকে জানালেন এবং এটা কিন্তু হয়েছে। তার মানে এই যে ধরেন ওনার কাছে অ্যাপ্রোচ করলে, ওনাকে সঠিক জিনিসটা বুঝালে উনি যেটা বুঝেন এবং এটার যে কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন, এটা কিন্তু সিরিয়াস এনকারেজিং। এবং আমি জানি না এটা অন্যরা কে কিভাবে জানে বা কিভাবে নেয়। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ সামথিং আই এম সিইং নিউ। আগে যেরকম হয়েছে অন্ততপক্ষে আই নেভার এক্সপিরিয়েন্সড, বিকজ আমার সুযোগ হয়েছিল সার্চ কমিটিতে কাজ করার। এখনো অনেকে অনেক রকম কথা বলবে, অনেক কিছু বলেন, বাট উই হ্যাড লট অফ ব্যাড এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন সার্চ কমিটি। উই ডিড নট হ্যাভ ফ্রিডম অফ ওয়ার্কিং, বিকজ এটা যে সমস্ত লোক এগুলোতে ইনভলভ হয়ে এটাকে তারা কিছু কিছু জায়গায় মনে হয়েছে তারা ব্যবসায়িক একটা মনোবৃত্তি নিয়ে কাজ করেছে, কিছু কাজে মনে হয়েছে নিজস্ব লোকজনকে বসানোর কিছু একটা সুযোগ পেয়েছে, এরকম হয়েছে। তখন খুব দুঃখজনক ঘটনা মনে হয়েছে। এবং এই কারণে আমাদের সাথে অনেক সময় আমার সাথে আমার কনভেনার বা কমিটিতে যারা ছিলাম, আগের যারা দায়িত্বে ছিলেন জাস্ট এই সরকার আসার আগে, তাদের সাথে অনেকবার মনোমালিন্য হয়েছে, যার জন্য আমাদের কাজটা কমপ্লিট করার আগে আমাদেরকে উই হ্যাড টু লিভ। এবং আনফরচুনেট আমরা অনেক সময় দিয়েছি, অনেক কাজ করেছি পারিশ্রমিক ছাড়া। প্লিজ নোট, এই 9 মাস 10 মাস কাজ করে দিয়েছি, উই হ্যাভ নট টেকেন পারিশ্রমিক, বিকজ আওয়ার ইন্টারেস্ট ওয়াজ দ্য স্পোর্টস এন্ড এটা সংস্কারের কাজ। এবং তার প্রতিফলন আমরা কি দেখলাম গত সরকারে, এটা সমালোচনা না, আমাদের এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের ইলেকশনটা দেখলাম, এটাতে হস্তক্ষেপ করা হলো, এটার পরিস্থিতির শিকার আমরা হলাম। এখন হওয়ার পরে যেটা হলো যে আমরা নতুন করে আবার একটা সুযোগ পেলাম যে আমরা ক্রিকেট বোর্ডটাকে গুছাবো। তো আমার যেটা মনে হয় মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, প্রাইম মিনিস্টার ইজ টু হাই ফর মি, আমি তার কাছে হয়তো বা রিচ করা সম্ভব না। মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা অনেক প্ল্যান করি। আমি যেটা নিজের সেনাবাহিনী শিক্ষা থেকে বলবো যে মোস্ট অফ দি টাইম when you do a bad planning but if it is a good execution it's become a successful project, and if you do a good planning but if the execution is bad then it's become a failure project. তো মন্ত্রী কিন্তু সুন্দর প্রজেক্ট করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলবো নির্দেশনায় হোক, ওনার অনুপ্রেরণায় হোক, এইটা যেন সাকসেসফুল আমরা করতে পারি, সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশে তো আমাদের একটা শেষ করে দিই, আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে উনি ওই দলের, উনি এই দলের, ওনাকে কাজে সাকসেস হইতে দিব না, এটা যেন আমরা না করি। কারণ প্রধানমন্ত্রী উনি কিন্তু বারেবার বলেছেন যে আমরা দল মত নির্বিশেষে আমরা স্পোর্টসটাকে এগিয়ে নিতে চাই। সেইটার সুফল পেতে হলে উই হ্যাভ টু বি ইউনাইটেড, উই হ্যাভ টু ফিল ফর দি কান্ট্রি। এবং কান্ট্রিতে বাংলাদেশকে যদি সামনে রাখি, ধারণ করি, ভুল যা করেছি উপরে আগে
ছেড়ে দেই। জি। এখন যদি আমরা কাজ করতে পারি, যারা দায়িত্বে আছেন তাদের কাজ করার সুযোগ দেই, আমার মনে হয় উই হ্যাভ এ ব্রাইট ফিউচার। অবশ্যই এই ইউনাইটেড স্পোর্টস অঙ্গনটাই আমরা চাই, যার কারণে 3 অঙ্গনের 3জন মানুষকে আজকে আমরা আনতে পেরেছি, তাদের সাথে কথা বলতে পারছি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে দর্শক কথা বলছিলাম নতুন করে সরকারি ক্রীড়া বিপ্লব ও সম্ভাবনা। আমাদের সাথে 3জন অতিথি আছেন। আড়াইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার প্রেজেন্টস দেশ সাম্প্রতিকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টিভির প্রতিদিনের আয়োজন আড়াইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার প্রেজেন্টস দেশ সাম্প্রতিকের আয়োজনে। আজকে আমরা কথা বলছি নতুন কুড়ি স্পোর্টস নিয়ে। এই নতুন কুড়ি এটি সরকারের ক্রীড়া বিপ্লব এবং এটি সম্ভাবনা কিনা সেটা জানতেই আজকে আমাদের স্টুডিওতে আছেন এবং সেটা নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব রফিকুল ইসলাম বাবু। আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ, সহসভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এবং সাথে আছেন জাহিদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা এবং একই সাথে তিনি জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব। এই 3 অঙ্গনের 3জন মানুষ, তারা কিন্তু একটা বিষয়ে অবশ্যই একমত হয়েছেন যে এখন যে ডাইনামিক একটা ডুয়োজ আমরা দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একই সাথে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তাদের যে একটা মানে যুগলবন্দি, সেই যুগলবন্দির মানে যে প্রতিফলন সেটা আমরা দেখছি। তবে একটা ব্যাপার, আমরা খুব বেশি দিন হয়নি এই সরকার দায়িত্ব নিয়েছে, যদি বাবু ভাই বলতেন যে এখনই কি আমি ক্রীড়া বিপ্লব বলতে পারি? ইজ ইট টু আর্লি টু সে যে এখনই ক্রীড়া বিপ্লবটা হয়েছে? মাত্র 4 মাস তো। আমি একটি কথা বলতে চাই, আসলে এটা 4 মাস হয়েছে এটা আমি বলতে নারাজ, কারণ আমিনুল হক প্রতিমন্ত্রী সে কিন্তু কাজ শুরু করছে গত 2 বছর যাবৎ, কিন্তু ক্রীড়া অঙ্গনে কাজ করছে এবং সেগুলি সে যেহেতু সাবেক একজন ফুটবলার, লিজেন্ড খেলোয়াড়, সেই হতো তার জন্য এগুলি অনেক সহজ হয়েছে এবং এই প্ল্যানগুলি কিন্তু অনেক আগে থেকেই করা ছিল। যেই কারণে কিন্তু আমরা কেন করা ছিল যে বাংলাদেশের এইটা নিয়ে, এই যে আমাদের ছেলে মেয়েদের নিয়ে অনেক কিন্তু রিসার্চ হয়েছে যে তারা কেন বিপদগামী হচ্ছে, তারা কেন মোবাইলে আসক্ত হচ্ছে, এগুলি নিয়ে কাজ করা হয়েছে অনেক আগে থেকে এবং এটা বের করা হয়েছে যে একমাত্র উপায় হলো পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, যে একটি সুষ্ঠু সবল জাতি উপহার দেওয়া যায়। তাছাড়া ক্রীড়াঙ্গনকে যদি আরো বেগবান করতে হয় তাহলে আমাদেরকে এই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ছাড়া বিকল্প কিছু নেই। আপনি দেখবেন এই যে ক্লাস 4 থেকে যে এখন মানে ম্যান্ডেটরি করা হয়েছে ক্রীড়া, এটা পাস ফেলের ক্রীড়া শিক্ষা এবং পাস ফেলের ব্যাপার আছে এখানে, আপনি দেখবেন, এবং ট্যালেন্ট হান্টিং প্রজেক্ট, এটা নতুন কুড়ি নাম দেওয়া হয়েছে। এটার মাধ্যমে যারা উঠে আসবে আগামী 10 বছর পরে দেখবেন যে বাংলাদেশের চেহারাটাই পাল্টে গেছে। এটা শুরু হয়েছে। আমরা এই যুগান্তরকারী সিদ্ধান্তটা কিন্তু এই পর্যন্ত কারো কাছ থেকে পাইনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, তাদের মাধ্যমে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা এই যুব সমাজকে কিভাবে একটি সঠিক পথে সুপথে আনতে পারি সেটার জন্য যে একটা গবেষণা করে যে বের করা, এটা যুগান্তকারী, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। 10 বছর পরে আমি বললাম আজকে থেকে, আপনারা দেখবেন বাংলাদেশে কত ট্যালেন্ট ক্রিকেটার, ফুটবলার, দাবা খেলোয়াড় অনেক বেরিয়ে আসবে, যেটা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি বলিষ্ঠ জাতি হিসাবে উত্থাপন করতে পারবো আমরা ইনশাল্লাহ। অবশ্যই। জনাব ইমরোজ আহমেদ, আপনি যদি বলতেন যে আপনিও তো অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছেন, এই যে এতগুলো স্পোর্টস, আমরা অনেক সময় দেখা যায় যে যখন কোনো গেমস হয়, মাল্টি স্পোর্টস ইভেন্ট হয়, তখন কিন্তু আমরা ট্যালেন্ট খুঁজে পাই না, সেই ঘুরে ফিরে একই মুখ। তো এই যে এইখান থেকে যারা আসবে তাদেরকে নিয়ে কি অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোনো আলাদা প্ল্যান হয়েছে কিনা? না, একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে অ্যাবাউট অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়ে। সেটার কারণটা হচ্ছে যে আমরা উই আর নট অ্যাওয়্যার অফ হোয়াট অলিম্পিক অ্যাসোসিয়েশন ডাজ। Olympic Association is an autonomous body. It is directly under IOC, International Olympic Committee. আমাদের একটা পার্ট দায়িত্ব হচ্ছে সরকারের সাথে সমন্বয় সাধন করে খেলাগুলোকে সহযোগিতা করা। আমরা কি করি? আমরা অলিম্পিক থেকে সলিডারিটি কোর্সগুলো করাই, আমরা অলিম্পিক থেকে স্কলারশিপ দেই, আমরা অলিম্পিক থেকে কোচেস ট্রেনিং যদি করতে চায় কারা, তাদেরকে আমরা সহযোগিতা করি। এগুলোর জন্য আমরা রিকোয়েস্ট করি আইওসিকে, কিছু ফান্ড পাওয়া যায় সেটা দিয়ে আমরা এটা করি। এইটা আমাদের বেসিক কাজ। মেইন যে কাজটা হচ্ছে মাল্টি স্পোর্টস গেমস যখন হবে, যেখানে হচ্ছে অলিম্পিক হচ্ছে, এশিয়ান গেমস হচ্ছে, কমনওয়েলথ গেমস, সলিডারিটি অন্য কোনো গেমস যদি হয়, সেই জায়গায় আপনাকে পার্টিসিপেট করতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু অলিম্পিক। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুল। এবং সেই জায়গাটায় আমরা কাজটা করি কি, তখন আমাদের ফেডারেশন যারা আছেন সেই ফেডারেশনগুলো তাদের প্লেয়ারদেরকে দেয়, তাদের টিমগুলোকে দেয়,
আমরা আইওসির ইনস্ট্রাকশন অনুযায়ী কতজন নিতে পারবেন কতজন নিতে পারবেন না সেই দিক নির্দেশনাগুলো তাদেরকে দিয়ে দেওয়ার পরে ফেডারেশনই কিন্তু ট্রেনিং চালায়। এই জায়গায় সরকারের ইনভলভমেন্ট আসে, তখন আসে সরকার এটা অর্থায়ন করেন তাদের ট্রেনিং এর জন্য, তাদের যাওয়ার জন্য, আসার জন্য। তখন আমরা একটা টিম বানিয়ে যাই, যেরকম ধরেন কিছুদিন আগে আমরা ইয়থ অলিম্পিকে গেছি, সামনে কমনওয়েলথ গেমস আছে, আমরা মাত্র এশিয়ান বিচ গেমস করে আসলাম, এবং সামনে আপনার কমনওয়েলথ গেমস অনেকগুলো আছে। এই জায়গায় সরকারের ইনভলভমেন্ট। এখন আপনি যখনই এটা করছেন, আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা সলিডারিটির আন্ডারে এই ট্রেনিং এর কোনো স্কোপ আছে কিনা আমরা উইল রাইট টু, যদি থাকে অবশ্যই আমরা উইল বিকাম পার্ট অফ দি গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করব। যেটা আমাদের ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে সরকার আমাদেরকে একটা বেজ লাইন দিয়েছেন যে এখান থেকে প্লেয়ার উঠবে, কিন্তু পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা হচ্ছে এর সাথে সাথে কিন্তু আমাদের প্রচুর কোচের প্রয়োজন হবে, ফিজিওর প্রয়োজন হবে, ট্রেইনারের প্রয়োজন হবে। সেটাও কিন্তু আমাদের প্রতিমন্ত্রী বলেছেন এটা নেক্সট ধাপে উনি করছেন, এবং আশা করব উনি এই এমপ্লয়মেন্টগুলো জেলা উপজেলা এই জায়গা লেভেলে যখন দিবেন তখন কিন্তু একটা প্রপার স্ট্রাকচার দাঁড়াবে। এর সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজটা, যেটা সুযোগ হয়েছিল প্রতিমন্ত্রীর সাথে কথা বলার, উনি বলেছেন এবং ওনাকে আমি জানিয়েছি, আমাদের একটা মত বিনিময় সভাও ছিল, সেখানে আমি বলার সুযোগ পেয়েছিলাম, আই টোল্ড হিম, এবং ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি ফেডারেশনগুলোকে সাবলীল করেন। মানে আলটিমেটলি এই বাডিং প্লেয়ার্স ওয়েন গ্রোজ আপ, তারা এসে খেলবে কোথায়? তাদের এক্সপোজারটা হচ্ছে লিগ, তাদের এক্সপোজার হচ্ছে ন্যাশনাল টিম। তখন যে ফেডারেশন যদি হারিকেন জ্বালিয়ে চলে, তাদের পান্তা নুন হিসাব করতে থাকে, আপনি দে উইল এন্ড আপ ফ্রাস্ট্রেটেড। তার মানে হচ্ছে ফেডারেশন গুলা, ধরেন ক্রিকেট বোর্ডের এখন যে সাবলীল পরিস্থিতি আছে, ওনারা অনেক প্ল্যান করতে পারেন, এটা করব ওইটা করব। অন্য ফেডারেশন এটা করার সুযোগই নাই, এবং মন্ত্রী মহোদয় উনি স্বীকার করেছেন এবং উনি এগ্রি করেছেন যে আমার সেকেন্ড ধাপটা হচ্ছে আমরা সবাইকে সাবলীল করার চেষ্টা করব। আমি জাহিদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আরেকটা বলে দিই, আমি একটা অনুরোধ ওনার কাছে রেখেছিলাম এই মত বিনিময় সভায়, যে আমি বলেছিলাম মন্ত্রী আপনি আগামী 1 বছর 1.5 বছর কোনো কনস্ট্রাকশন করেন না, এই টাকাটা কোনো করেন না, এবং এই টাকাটাও যদি আমরা ফেডারেশন গুলাকে দিয়ে দিই, আপনারা অনেকে জানেই না যে কতগুলা ফেডারেশন বাংলাদেশে, উই হ্যাভ 50 ফেডারেশনস, এবং ট্রাস্ট মি যারা কাজ করছেন ফেডারেশনে, ভেরি অ্যাক্টিভ পিপুল, সাংঘাতিকভাবে তারা কাজ করে, তাদের নেশাই হচ্ছে খেলাধুলার সাথে জড়িত থাকা, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ভলেন্টিয়ার, এটা কিন্তু আমরা কেউ জানি না, অনেকেই জানি না। সবাই মনে করে, হয়তো অনেকের ভ্রান্ত ধারণা থাকতে পারে যে ফেডারেশনে যারা থাকে তারা বোধহয় বেতনভুক্ত, আসলে কিন্তু না, এরকম পাগল, আমাদের মতো পাগল অনেক আছেন, তারা বেতন ছাড়াই কিন্তু সবাই কাজ করেন। তখন তো ধরেন অনেক রকম ট্যাগ লাইন দিয়ে আমরা অনেক কথা বলি, দুর্নীতি করেছেন হয়তো বা কেউ কেউ, বাট দেয়ার আর গুড পিপল যারা এখনো করে যাচ্ছেন, অনেকে টাকাও কন্ট্রিবিউট করে প্রচুর। তো এই মানুষগুলোকে যদি একটু আমরা কি বলবো স্টেবল কন্ডিশনে আনতে পারি ফেডারেশন গুলো, যে তারা সাবলীল নিজের অর্থনীতি, উনি বলেছিলাম, আমরা প্রস্তাব দিয়েছিলাম, ইভেন আমাদের মাননীয় কি বলবো প্রেসিডেন্ট অলিম্পিক সেনাপ্রধান উনিও অনুরোধ রেখেছেন। আমরা ইফতারির সময় সুযোগ পেয়েছিলেন মন্ত্রীর সাথে, মন্ত্রীকে বলেছেন আপনি আমাদেরকে 30 কোটি টাকা করে সব ফেডারেশনকে দিয়ে দেন, ফিক্সড ডিপোজিটে রাখুক। আমার কথা বলার সুযোগ হয়েছে, আমি বলেছি আপনি ফিক্সড ডিপোজিটে রেখে আপনি এটাকে সুন্দর করে একটা কাঠামোর দিয়ে দেন, যে আপনি টাকা তুলতে হলে কেমনে তুলবেন না তুলবেন, এই টাকার রিটার্ন থেকে ফেডারেশন গুলো কিছু প্রোগ্রাম নিতে পারবে, এন্ড আই এম শিওর আপনি উইল ফাইন্ড সাম চেঞ্জেস, মন্ত্রী মহোদয় করবেন ইনশাআল্লাহ। আমরা আসলে আরেকটা বিরতি নেওয়ার সময় এসেছে, যে জাহিদ পারভেজের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু জাহিদ পারভেজের কাছে যাব, আমরা একটা বিরতি নিয়ে ফিরতে হচ্ছে। আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার প্রেজেন্টস দেশ সাম্প্রতিকে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার প্রেজেন্ট দেশ সাম্প্রতিকে। আমরা কথা বলছিলাম নতুন কুড়ি স্পোর্টস, সরকারের ক্রীড়া বিপ্লব ও সম্ভাবনা। আমরা একটু যেতে চাই জাহিদ পারভেজ চৌধুরীর কাছে। জাহিদ পারভেজ চৌধুরী, আপনি আমাদের যিনি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে একসাথে ফুটবল খেলেছেন, ক্লাব পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এখনো আপনি তার সাথে চষে বেড়াচ্ছেন পুরো বাংলাদেশ এই স্পোর্টস নিয়ে। এই যে নতুন কুড়ি স্পোর্টসটা চালু হলো, এখন যেহেতু বর্ষাকাল এবং একই সাথে 8টা স্পোর্টস, তার কিন্তু ভেন্যুর একটা নিশ্চয়তার ব্যাপার রয়েছে। অনেক জায়গায় সুইমিং এর জন্য পর্যাপ্ত জায়গা নেই, অনেক জায়গায় ক্রিকেট খেলার মতো পর্যাপ্ত মাঠ নেই, ফুটবলটা না হয় খেলা যাবে, আরও অন্যান্য যে ফ্যাসিলিটিস, সেগুলোর ব্যাপারে আসলে কিভাবে সেগুলো ডিল করা হচ্ছে, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সেই সব ব্যাপারে আসলে কি ধরনের নির্দেশনা দিয়েছেন, কি পরিকল্পনা যদি বলতেন। ওয়েল অ্যাকচুয়ালি আপনি স্পোর্টস নিয়ে আসলে অনেকে
বিগত ইতিহাস বিবেচনা করলে অনেকে অনেক প্ল্যান করেছে, বা আমরা কিন্তু স্পোর্টস খুব একটা আগাইনি। আমরা আমাদের দেশ অনেক 20 কোটির অধিক জনসংখ্যা আছে, হিউজ একটা পাওয়ার আছে, কিন্তু জনশক্তি মানে আমরা জনশক্তিতে রূপান্তর করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এইখানে কারা কি করেছে আমরা এটা বলতে চাই না। এই সরকার কিছু নির্দিষ্ট পরিকল্পনা করেছে, ওটা বাস্তবায়নে আমরা কাজ করে যেতে চাই। সেখানে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আপনার আগে থেকে যেটা বলছেন, আগেই এগুলো প্ল্যান করা হয়ে গিয়েছিল, এখন জাস্ট বাস্তবায়ন করা হচ্ছে। নতুন করে বিষয় হচ্ছে 64 জেলায় কিন্তু আমাদের স্পোর্টসের যারা শিক্ষক আছে, তারপর প্রশাসনিক দায়িত্ব লোকজন আছে, তাদের প্রত্যেকটা সেক্টর এডুকেশন লেভেলে যারা আছে তাদের সবাইকে ইনভলভ করা হয়েছে। এইখানে যার যার কাজ করছে, এনএসসি কাজ করছে, সাথে সাথে জেলার যারা ক্রীড়ার দায়িত্ব আছে তারা করতেছে, বিশিষ্ট যারা ক্রীড়াবিদ আছে জেলা পর্যায়ে এবং ক্রীড়া সংগঠক আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি এখানে কিছু ইনডোর গেমস আছে, সাথে সাথে কিছু আউটডোর গেমস আছে। আউটডোর গেমসগুলো একটু বৃষ্টিতে হচ্ছে, এখন বৃষ্টির মৌসুম, সো ফুটবল বৃষ্টির মৌসুমে খেলা যায়, ক্রিকেটটা নিয়ে একটু ডিস্টার্ব আছে। তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচও কিন্তু এখন ক্রিকেট হচ্ছে। খেলাটা এমন একটা হচ্ছে প্রক্রিয়া, আর একটা নিয়ম আছে, নিয়ম বাইরে করে দেওয়া হয়েছে, নিয়মের মধ্যেই সব কিছু হবে। এখানে আরেকটা ইস্যু এখন ক্রিয়েট হচ্ছে, যেমন একটু স্বজনপ্রীতি হয় আর কি, ওটা নিয়ে রুলস অ্যান্ড রেগুলেশন আছে যাতে কোনো রকম স্বজনপ্রীতি না হয়, এটার জন্য একটা, কারণ বাচ্চাদের মধ্যে যদি এখন স্বজনপ্রীতি একটা টেন্ডেন্সি আসে তাহলে প্রতিযোগিতামূলক ব্যাপারগুলো উঠে আসবে না, এটা একটা ইস্যু। বেসিক্যালি নতুন কুড়িটা হচ্ছে ট্যালেন্ট হান্ট। এটা দিয়ে যে একটা বিরাট একটা বিপ্লব ঘটে যাবে তা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে বাচ্চাদের স্পোর্টসমুখী করা, তারা শারীরিক চর্চায় বড় হবে, সুস্থ মানসিকতায় বড় হবে, সুস্থ বিনোদন পাবে, আর কম্পিটিশন যে একটা হার জিত মর্মাংসতা গ্রো করবে, দিস দ্য মেন ইস্যু। আর যেটা অ্যাকচুয়ালি ট্যালেন্ট উঠে আসবে সেটা হচ্ছে যেটা স্কুল পর্যায়ে, যেটা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হয়েছে, এটা মেন ইস্যু। এটার মাধ্যমে বাচ্চারা একদম 10-12 বছরের একটা ট্রেনিং পিরিয়ড পাবে তার স্কুল পর্যায়ে থেকে, দেন তারা প্রফেশনালি রেডি হবে। তারপর আরেকটা ইস্যু আছে এখানে, যেমন 64 জেলা স্পোর্টস ভিলেজ আছে। বেসিক্যালি আমাদের দেশে কিন্তু সবকিছু ঢাকামুখী, ঢাকা কেন্দ্রিক। এখন আর ট্রেনিং করার জন্য কারো ঢাকা আসা লাগবে না। স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা হলে যার যার জেলা ইনডোর আউটডোর সব ট্রেনিং ফেসিলিটি পাবে, তারা রেডি হয়ে ঢাকা আসবে, জাস্ট প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে এবং দেশকে সার্ভ করবে। এটা একটা ইস্যু। আবার সবচেয়ে ভেরি ইউনিক যেটা, সেটা হচ্ছে স্পোর্টস ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকে হয়তো এখনো নজর নেন ওইভাবে। এটা দিয়ে কিন্তু আমাদের দেশের ইকোনমিক্যালি আমাদের একটা গ্রোথ হবে। যেমন গার্মেন্ট শিল্পে যেভাবে ডেভেলপ হয়েছে, যে আমাদের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে যেভাবে হয়েছে, বেসিক্যালি ক্রীড়া সামগ্রিক সব কিছু কিন্তু আমদানি নির্ভর। তো আমাদের দেশে যাতে হিউজ জনসংখ্যা আছে, তাদেরকে কাজে লাগিয়ে সকল প্রোডাক্ট আমরা এখানেই তৈরি করতে চাই, আইটেমগুলো। এটার মাধ্যমে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, এটা কিন্তু ইকোনমিক্যালি আমরা একটা কিন্তু দেশকে, আপনি স্পোর্টস গুডসের কথা বলছেন, রাইট রাইট, স্পোর্টস ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি আমরাই তৈরি করব। যেমন আমরা বেসিক্যালি মালয়েশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া, যেভাবে চায়না, যেভাবে তারা ইকুইপমেন্টসগুলো তৈরি করে, আমরা আমাদের দেশে তৈরি করব, তৈরি করে এগুলো বাজারজাত করব। সো এটা একটা বিগ ইস্যু আছে। সাথে সাথে আমাদের যে প্রত্যেকটা জেলা, উপজেলা, মহানগরে কিন্তু অনেক মাঠ পড়ে আছে যেগুলো সংস্কার করা হয় না, খেলাধুলার কিন্তু মাঠ আছে, খেলা বন্ধ হয়ে পড়ে আছে একদম। সো এগুলো পরিপূর্ণ প্ল্যান ওয়াইজ আমরা এগুলো সংস্কার করবো এবং পর্যাপ্ত ফেসিলিটিস দিয়ে এগুলো মাঠগুলোকে আমরা চালু করে দেবো, যারা বাচ্চারা যার যার এলাকায় এটা খেলতে পারে। এটা ওয়ার্ড ভিত্তিক হতে পারে, ইউনিয়নে হতে পারে, জেলা, উপজেলা, প্রত্যেকটা স্কুলের মাঠ আছে কিন্তু, এগুলোকে আমরা একদম যাতে পর্যাপ্তভাবে খেলা যায়। সাথে সাথে যে ভাই একটু একটা কথা বলছে, মানি, উইদাউট মানি কিন্তু কোনো কিছু ডেভেলপ করা সম্ভব না, সেখানে মানি রিলেটেড আছে। সো কর্পোরেট হাউসগুলো আছে, তাদেরকে আমরা এখানে ইনভলভ করব। যারা ব্যবসায়ী লোক আছে তাদেরকে সিএসআর ফান্ডের মাধ্যমে তাদেরকে আমরা ওই যে ট্যাক্স মওকুফের একটা আওতায় এনে সরকার তাদেরকে স্পোর্টস ইনভেস্টমেন্ট করার জন্য ভূমিকা রাখতে পারে। সো এটা আমরা কোঅর্ডিনেট করছি অলরেডি। অর্থমন্ত্রী যিনি আছেন মাননীয়, ওনার সাথে অলরেডি আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বসেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে উনি সমন্বয় করছেন। মূল কথা হচ্ছে উনি একজন ক্রীড়াবিদ, আমিনুল হক, আমি একজন ক্রীড়াবিদ, আমরা ওনার সাথে কাজ করছি, ভাইরা স্পোর্টস অর্গানাইজার, তারা কাজ করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কিন্তু উনি বেসিক্যালি জানেন, যেহেতু আমরা খেলার সময় বুঝতে পেরেছি আমাদের কোথায় ঘাটতি আছে, আমরা চাই
ওই ঘাটতিগুলো যাতে পূরণ করতে পারে এবং নেক্সট জেনারেশনকে ওই ফেসিলিটিগুলো দিতে হবে আমাদের, তাহলে তারা ইনশাল্লাহ আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা ভালো রেজাল্ট। অবশ্য অনেক ধন্যবাদ জনাব জাহেদ পারভেজ চৌধুরী এবং একই সাথে জনাব রফিকুল ইসলাম বাবু এবং মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। কথা অনেক বলার ছিল কিন্তু আসলে সময় স্বল্পতা সেটা বলা হয়নি। দর্শক আমাদের এখানে যারা এসেছেন তারা যদি ক্রীড়া নিয়ে কথা বলতে চান সারাদিন পার হয়ে যাবে, গল্পটা এরকমই হয় খেলাধুলা নিয়ে, খেলার মানুষ এরকমই করেন। তবে আজকে সময় স্বল্পতায় খুব একটা বেশি কথা বলা যায়নি, তবে এইটুকু বলতে পারি নতুন কুড়ি স্পোর্টস দিয়ে শুরু, এই সরকারের আমলে আরো অনেক মেগা প্ল্যান রয়েছে শুধুমাত্র স্পোর্টস নিয়ে, আস্তে আস্তে সেটিও সামনে আসবে। তার জন্য আমাদের সবাইকে একটু সময় দিতে হবে, হয়তোবা ক্রীড়াঙ্গনে পরিবর্তনটা আসবে। আড়াইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার প্রেজেন্টস দেশ সাম্প্রতিকে আজকের আয়োজন এখানেই এই পর্যন্তই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।